হ্যালো এভরিওয়ান, স্বাগতম জানাই তোমাদের টিআর স্টাডি ক্লাবে। ত্রিপুরা রাজ্যে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী মানিক শাহ মহোদয় কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন সকলের উদ্দেশ্যে। তো বিস্তারিত আপনারা দেখে নিন মাননীয় মুখ্যমন্ত্রী কী বলেছেন। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা যারা আমাদের এই চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অলে করে রাখুন, যাতে ত্রিপুরার বিভিন্ন শিক্ষা সংক্রান্ত এবং জব সংক্রান্ত আপডেটগুলি আপনারা সবার প্রথমে আমাদের এই চ্যানেলে পেয়ে যেতে পারেন। Bini nangkukmani koklam chini phasingo yafarnani bagai. Please, sir. সবাইকে নমস্কার। যতন কলঙ্কা স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের উদ্যোগে আজকে যে স্টেট লেভেল কমেন্ডেশন সেরেমনি সেলিব্রেশন 100% success to facilitate TBSC affiliated government and CBSC affiliated বিদ্যাজ্যোতি স্কুলের যে আজকে রবীন্দ্র ভবনের যে আয়োজন, সেই আয়োজনে আমাদের মাঝে উপস্থিত আছেন শ্রী রাবেল হেমেন্দ্র কুমার, স্পেশাল সেক্রেটারি এডুকেশন ডিপার্টমেন্টের। উপস্থিত আছেন ডাইরেক্টর স্কুল এডুকেশনের শ্রী এনসি শর্মা মহোদয়। উপস্থিত এসসিআরটির যিনি ডাইরেক্টর শ্রীমতী এল ডার্লং মহোদয়া, এবং অফ ডায়াস এখানে যারা প্রিন্সিপাল এবং হেডমাস্টার্স, টিচার্স এবং এডুকেশন ডিপার্টমেন্টের যারা বিভিন্ন স্তরের আধিকারিকরা আছেন এবং মিডিয়া বন্ধুরা, সবাইকে আমি আন্তরিকভাবে হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। একটু আগে আমরা এখানে যারা যে স্কুলগুলো ভালো রেজাল্ট করেছে তাদেরকে আমরা যে স্কুলের যে প্রতিনিধিগণ, সেখানে হেডমাস্টার, হেডমিস্ট্রেস বা ইনচার্জ হেডমাস্টার, হেডমিস্ট্রেস তারা এখানে এসছেন, এবং এতে করে একটা হেলদি কম্পিটিশন ইন ফিউচারে যখন অন্যান্য স্কুলগুলো যখন শুনবে বা দেখবে, বা তারা যে কম্পিটিশনেরও একটা মানে আগামী দিন যে ওনারাও ভাগ নেবেন, সেটা কিন্তু এর জন্যই আজকের এই সম্বর্ধনা অনুষ্ঠান। আমরা জানি ইংরেজিতে একটা কথা আছে, দ্য ট্রি ইজ নোন বাই ইটস ফ্রুটস। যদি ভালো রেজাল্ট হয় স্কুলের, বিশেষ করে সব জায়গারই, যেহেতু স্কুলের এখানে প্রোগ্রাম আজকে, তাহলে ক্রেডিট গোস টু দ্য টিচার্স। আর যদি দেখা যায় যে রেজাল্ট খারাপ হয়েছে, দেন ডিসক্রেডিট অলসো গোস টু দ্য টিচার্স। আমরা জানি যে শিক্ষকরা যখন একজন টিচার ডিসিশন নেয়, এবং কোয়ালিটিভ টিচার্স আমরা এখন ত্রিপুরাতে আমরা আনছি, সেই জায়গায় এখন কিন্তু মানে যেভাবে আজকে এখানে রেজাল্ট আমরা দেখলাম, যে আরো এখানে তো 100%, যেখানে 100% স্টুডেন্ট রেজাল্ট করেছে, কিন্তু আগামী দিনে 100% সমস্ত টিচারদের 100% সব স্কুলের হওয়া উচিত, এবং সেই আশায় আমরা আছি। টিচিং এমন একটা অবস্থা যেখানে প্রতিদিন আমাদের মানে টিচারদেরও লার্নিং এর প্রসেস আছে। এখানে স্টুডেন্টদের জন্য ঠিক আছে, আমাদের স্কুল দপ্তর থেকে বা যখন আমাদের এনসিআরটি বা সিবিএসসি থেকে যে নির্দেশিকা দেন, বা ন্যাশনাল এডুকেশন পলিসির যে গাইডলাইন্স মাঝে মাঝে আসে, কিছু রিফর্মও হয়, সেগুলো দেয়। কিন্তু তারপরেও এইসব গাইডলাইন্সের বাইরেও একটা জগৎ আছে যেখানে নিজের ভিতর থেকে অনেক কিছু ইনোভেটিভ কিছু করা যায়। ক্লাসে আমরা যখন টিচিং দেই এবং চোখ রেখে যখন আমরা স্টুডেন্টদের পড়াশোনা করাই, আমরা নিজেরাই কিন্তু ফিল করতে পারি যে স্টুডেন্ট বুঝছে কিনা বুঝছে না। আজকে যারা এখানে টিচার যারা আছেন বা হেডমাস্টার, হেডমিস্ট্রেসরা আছেন, আপনারা ভাবুন কোনোদিন আপনারাও স্টুডেন্ট ছিলেন।
এবং ওই স্কুলের যারা শিক্ষকরা ছিলেন বা শিক্ষিকারা ছিলেন, কিছু কিছু আইডিয়াল টিচারের কথা কিন্তু আপনাদের মনে পড়ে, সবার কথা মনে পড়ে না। আবার ওই টিচার যারা একটা কথা বলেছে আপনার জীবনই পাল্টে দিয়েছে, এবং এগুলো আমাদের পুরো ব্রেনের মধ্যে কিন্তু এখনো রয়ে গেছে। সব কথা থাকে না, কিন্তু কয়েকটা বিষয় মনে দাগ কেটে থাকে। তো সেইভাবেই এই ধারাবাহিকতা কিন্তু আজকে যারা আগে গত সময়ে যারা স্টুডেন্ট ছিল এখন টিচার হয়েছেন, তো এইভাবেই ডেভেলপমেন্ট হয়। এবং আমি আশা করব যে আপনাদের যেসব খামতিগুলো আপনারা স্টুডেন্ট অবস্থায় আপনারা পেয়েছেন, কারণ আপনাদের কাছে কিন্তু একটা এক্সপিরিয়েন্স চলে এসছে, এবং আপনাদের আমি বলবো যে আপনারা ভাগ্যবান যে এরকম একটা টিচিং প্রফেশন আপনারা আসতে পেরেছেন। এবং এটা কিন্তু অনেকে চেষ্টা করেও হয় না। আমরা এখন বিভিন্ন যেসব টেট থেকে আরম্ভ করে কোয়ালিটিভ টিচার্স আমরা নিচ্ছি, টিআরবিটির থেকেও আমরা কোয়ালিটিভ টিচার্স আমরা নিচ্ছি। পরীক্ষার মাধ্যমে আপনারা আসছেন। আমরা বারবার বলছি যে গুণগত শিক্ষা আমাদের স্টুডেন্টসদের দিতে হবে। আজকে আমরা ত্রিপুরা সর্বভারতীয় স্তরে অনেকগুলো প্যারামিটারে আমরা কিন্তু ছোট রাজ্য হলেও আমরা কিন্তু এখন কম্পিটিশনে আমরা আছি। এবং আগামী দিন আমাদের যে নেক্সট জেনারেশন, তাদের উপরে আমাদের ডিপেন্ড করছে এই রাজ্য আগামী দিন কি রকম হবে, কিভাবে চলবে, এবং কিভাবে আমরা রাজ্যকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। গতকালও আমি এক জায়গায় একটা কথা বলছিলাম, আমি সব জায়গায় বলি যে এখানে একটা স্কুল আছে, খুব নামকরা স্কুল। ওই স্কুলে ভর্তি হওয়ার জন্য সহজে ভর্তি হওয়া যায় না, খুব কম্পিটিশন সেখানে। তো সেই জায়গার সেই স্কুলের একটা নাম ধাম আছে এবং তার একটা আদর্শ আছে। সেই আদর্শের উপর ভিত্তি করে সবাই ওই স্কুলে ভর্তি করাতে চায়। বহু বছর ধরে তার থেকে বহু স্টুডেন্টস বেরিয়েছে। তো ওই স্কুলের যিনি আমি বলবো যিনি পরিচালন ব্যবস্থায় আছেন, বাইরের থেকে উনি এসেছিলেন, ওনার সাথে আমি কথা বলছিলাম যে এইরকম একটা আদর্শ নিয়ে আপনার স্কুলে, খুব নামকরা স্কুল, সেখানে ভর্তি খুব কঠিন। কিন্তু যখন আমরা দেখি ক্রাইসিস, আমরা সমাজে আমরা দেখি ক্রাইসিস পিরিয়ডে এই ধরনের আদর্শবান ছেলেরা আপনাদের স্কুল থেকে পাশ করেছে, তাদের কিন্তু আমরা খুঁজে পাই না। কিছুক্ষণ উনি চুপ করে রইলেন, তারপর বললেন যে ওনারা কিন্তু আসেন অনলি ফর দেয়ার ক্যারিয়ার্স। যদি এইরকমটা হয় তাহলে তো মুশকিল। তো গতকালই আমি এক জায়গায় এই কথাটা বলছিলাম, তো উনি আরেকজন আমাকে বললেন যে অ্যাটলিস্ট তো তারা নিজেদের তো ক্যারিয়ার তো বানাতে পেরেছে, এটাই সাকসেস। এটা ওনার তথ্য আর কি। আমরা তো চাই যে সমাজ ব্যবস্থার মধ্যে, কারণ সমাজের পরিবর্তন, রিফর্ম, প্রচুর রিফর্মের দরকার। আজকে এই টিচিং আমরাও, যারা আপনারা আছেন বা আমরা আপনাদের আগে আমরাও ছিলাম, তো সেই জায়গায় যেভাবে পড়াশোনা হতো, আজকে টিঙ্কারিং ল্যাবের কথা হচ্ছে, এখানে স্মার্ট ক্লাসের কথা হচ্ছে। ব্ল্যাকবোর্ড দিয়ে আমরা করতাম, এখনো অনেকে বলছে যে ব্ল্যাকবোর্ড ইজ সাপোজ টু বি দ্য বেস্ট ওয়ান। এখনো হোয়াইট বোর্ড এসছে। তো রিফর্ম হচ্ছে, বারবার পরীক্ষা নিরীক্ষা হচ্ছে কিভাবে পাঠদান করা হবে, কিন্তু তারপরও টেকনোলজি বেসড এখন এডুকেশন হয়ে গেছে। স্মার্ট ক্লাসের মাধ্যমে আপনি সারা দুনিয়া আপনি দেখাতে পারবেন। যদি একটা বায়োলজির কোনো স্টুডেন্ট কেউ থাকে, তাকে যদি আমরা 3 ডাইমেনশনাল ওয়েতে আমরা যদি দেখাতে পারি, আগে তো ম্যাক্সিমাম 2 ডাইমেনশনাল আপনি দেখাতে পারবেন, কিন্তু 3 ডাইমেনশনালে তার যে বিভিন্নভাবে যেসব রেসপিরেটরি ট্র্যাক্ট হোক বা নার্ভাস সিস্টেমই হোক, তখন তার মধ্যে কিন্তু আরো বেশি বিষয়টা সম্পর্কে অনেক বেশি জ্ঞান প্রাপ্তি হয়। তো এগুলো তো প্রযুক্তির কারণে, এআই আসছে, এখন এআই এর উপর আপনার পড়াশোনা করতে হবে। এবং এক জায়গায় আমি দেখেছি এআই তো এমন অবস্থা দাঁড়িয়েছে যে আপনি এআই এর মাধ্যমে এমন মনে হবে, সাপোজ হেলথ বিভাগের আমি বলছি যে এক জায়গায় আমি পড়ছিলাম
যে অ্যাজ ইফ ইউ আর ওয়ার্কিং ইন এ মানে ওটি অপারেশন থিয়েটারে আপনি কাজ করছেন, এরকম অবস্থা দাঁড়াচ্ছে। কাজে আগের মতো পড়াশোনা করলে হবে না, সারা ভারতবর্ষের সারা পৃথিবীর সাথে পাল্লা দিয়ে আমাদেরও কিন্তু টেকনোলজি বেসড হয়ে আমাদের সামনের দিকে আমাদের স্টুডেন্টদের পড়াশোনা করাতে হবে। এখানে আমার পূর্ববর্তী দুজন যারা হেডমাস্টার মহোদয়রা বললেন ওনাদের যে অভিজ্ঞতা, আমার খুবই ভালো লাগলো। যে ইনোভেটিভ আইডিয়া, যে স্টুডেন্টকে দিয়ে শুধু চলবে না, পাশাপাশি গার্জিয়ানদের নিয়েও যদি প্রতিনিয়ত, আগে তো আমাদের সময় তো গার্জিয়ান একবার স্কুলে পাঠিয়ে দিয়েছে সারা গেল, আর তো কোনো গার্জিয়ান টিচারিং এর কোনো সম্পর্কই ছিল না। আস্তে আস্তে বিভিন্ন যেসব স্কুলগুলো আমাদের এখানে শুরু হলো, বিশেষ করে প্রাইভেট স্কুলগুলো কর্পোরেট স্টাইলের, তারা কিন্তু ওই যারা গার্জিয়ান টিচারের একটা মিটিং শুরু হলো। এখন এটা তো একটা প্রয়োগ, এই প্রয়োগে সাকসেস রেট আসছে আপনাদের বক্তব্যেই বোঝা যাচ্ছে, এবং কোন স্টুডেন্ট উইক আছে তার সম্পর্কে আগে ভাগে বলা, এটা এই প্রয়োগে সাকসেস রেট এসছে। আমি তো বারবার বললাম যে দ্য ট্রি ইজ নোন বাই ইটস ফ্রুটস। কাজে এখানে আপনার কিরকম আপনি স্কুলে পড়াচ্ছেন তাতে কিন্তু বোঝা যাচ্ছে। আমাদের আরেকটা বিষয় আমি যেটা সবসময় মনে করি, যে স্টুডেন্টসদের এখানে আমার পূর্ববর্তী বক্তা সেক্রেটারি মহোদয় বলেছেন যে টিচিং দেওয়ার পরও ক্লাসের মধ্যে তারপরও তার এবং গার্জিয়ানদের একটা দৌড় প্রতিযোগিতা হয়, কখন তা প্রাইভেট টিউশনে দৌড়বে। এটার একটা বিরাট সমস্যা, মানসিক সমস্যা। ক্লাসের মধ্যেই স্টুডেন্টের মধ্যেও নিজেকে নিয়ে আপনি একবার চিন্তা করুন, অনেকের তো বয়স কম, তারা নিশ্চয়ই দেখেছেন তারাও কিন্তু প্রাইভেট টিউশনে দৌড়েছেন। অর্থাৎ ক্লাসের মধ্যে মনোযোগের যে অবস্থাটা সেটা কম থাকে, মানে ফোকাসড যে হওয়া, টিচার টিচিং দিচ্ছেন, ফোকাস হয় না। স্টুডেন্ট বলছে ঠিক আছে স্যার তো পড়াচ্ছেন, 5টার পরে আবার যখন প্রাইভেট টিউশনিতে যাব বাকিটা শিখে নেব, স্যার যেটা বলবেন ওই, মানে ফিজিক্যালি হি ইজ প্রেজেন্ট ইন ইউর ক্লাস বাট মেন্টালি হি ইজ সামওয়্যার এলস। এটা ব্রেক করতে হবে যে না, তোমার শিখা এখানেই শিখতে হবে। কালকেও একটা প্রাইভেট স্কুলের একজন যিনি পরিচালনায় আছেন আমার কাছে এসেছিলেন, ওনার সাথে আমার কথা হচ্ছিল, বলে আমরা এক্সট্রা ক্লাস নেই যারা উইক স্টুডেন্ট তাদের, এবং আমাদের স্কুলের মধ্যে হতে পারে 1-2% এখনো টিউশনে যায় এবং রেজাল্টও ভালো ওদের। এবং এখানে গভর্নমেন্ট এডেড স্কুল না, কমপ্লিটলি প্রাইভেট। বলছে যে আমাদের এই আলাদাভাবে আমরা ক্লাস নেই। এখন কথা হচ্ছে এখানে দুটো বিষয়, একটা হচ্ছে স্টুডেন্ট গার্জিয়ান এদের মত থাকতে হবে, মানসিক এবং শারীরিক সব দিক দিয়ে কিন্তু এই বিষয়ে তাদের ফোকাস থাকতে হবে। আবার টিচার যিনি বিকাল 5টা অবধি পড়ালেন, তারপরে তার মধ্যেও কিন্তু সে টেনাসিটি থাকতে হবে যে আমি যারা এই ধরনের স্টুডেন্ট তাদেরকে আরো বেশি করে কিভাবে তার সমস্যা। এবং এখন টেকনোলজি এত সুন্দর ডেভেলপ করেছে যে যে জিনিসটা আমি বুঝতে পারছি না, এক মহিমায় এক টিপে কিন্তু অনেক কিছু বোঝা যায় আমাদের। এগুলো স্টুডেন্টদের যদি আমরা আরো বেশি, আমি বলছি না এখানে আমরা 100% রেজাল্ট, আমরা আজকে এত ভালো রেজাল্ট করছি, এটা আমাদের টিবিএসসি হোক, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বা সিবিএসসির প্যাটার্নে বিদ্যাজ্যোতি হয়েছে 10th এবং 12th, এতে আত্মতুষ্টির কিন্তু অবকাশ নেই। রেজাল্টের বিষয়ে আরো অনেক গভীরভাবে যেতে হবে, ইনসাইটে যেতে হবে, আদারওয়াইজ ভেরি ডিফিকাল্ট। যে আমাদের ত্রিপুরার ছেলে মেয়েদের মানে কোনো অবস্থায় আমাদের কিন্তু কোনো অংশে ভারতবর্ষের অন্যান্য রাজ্যের যে স্কুলগুলো আছে তার থেকেও কোনো অংশে কম নয়। আমি একটু পড়ছিলাম একটু আগে, সেখানে দেখলাম যে সিবিএসসির যে রেজাল্ট, আমাদের এই রেজাল্ট গুয়াহাটির থেকে 2% বেশি আমাদের। তো হোয়াট ডাজ ইট মিন? আমাদের থেকে অনেক বড় রাজ্য, এখানে ফেসিলিটিসও বেশি, তারপরেও যদি আমাদের এখানে এত ভালো রেজাল্ট হয়, তাহলে কেন হবে না আমাদের এখানে আরো ভালোর থেকে আরো ভালো হওয়া? এই যে বিষয়টা আমাদের নিশ্চয়ই আমাদের চিন্তা করতে হবে। আমাদের এখানে যেসব আমরা
শিক্ষকদের খামতি আছে। আপনারা জানেন যে এখানে 10,323-এর একটা বিশাল সমস্যা আমাদের হয়েছে। হঠাৎ করে একটা মানে শূন্যতা চলে এসছে। এই শূন্যতা মেকআপ করতে করতে আমাদের সমস্যা হচ্ছে। এর মধ্যেও আপনারা দেখলেন প্রায় 1600-র মতো আমরা টিচারের মধ্যে আমরা নিচ্ছি। দেখে মানে আমাদের যে চেষ্টা এবং আমাদের যে মানসিকভাবে আমরা তৈরি, আমরা বুঝতে পারছি আমাদের এই সরকার আসার পর যে কোন জায়গায় খামতি আছেন, প্রায়োরিটি কোন জায়গায়। কিছুদিন আগেও আমরা অনেক 88 জন স্পেশাল এডুকেটর নিয়োগ করেছি বিদ্যাজ্যোতিতে, 179 জন পিজিটি, ফিজিক্যাল এডুকেশন শিক্ষক, লাইব্রেরিয়ান, ওআইটি শিক্ষকদেরও আমরা নিয়োগ করেছি। তো এইগুলো আমরা করছি এখানে। আমরা কিছুদিন আগে এই হলের মধ্যে আমার মনে আছে যে এখানে আমরা 4 জুন 2025-এ টি স্কোয়াফ এখানে আমরা স্টাফ করেছি। টি স্কোয়াফের অর্থটা কি, যে এক একটা স্কুলের মধ্যে তার যে গুণগত মান সেটাকে যাতে মনিটর করা যায়, বাড়ানো যায়, তার জন্য এই টি স্কোয়াফের আমরা স্টার্ট করেছি এখানে এই হলের মধ্যেই 4 জুনে। এবং এখানে যে আমাদের এই কম্পিটিশনের মাধ্যমে বা স্কুলের যারা অ্যাসেস করবে, অ্যাসেসমেন্টের মধ্যে বুঝতে পারবে কোন কোন জায়গায় শক্তিশালী আমাদের এক একটা স্কুলের, আর কোন জায়গায় আমাদের খামতি আছে, দুর্বলতা স্থানগুলো, সেইগুলো অ্যাসেসমেন্ট করবে। এবং এগুলো এই ন্যাপ 2020-র অন্তর্গতই এই ব্যবস্থা আমরা করেছি। এবং এতে করে আমাদের স্কুলের যে এক একজন লিডার তৈরি হচ্ছে ওখানে, এবং তাতে করে আমাদের স্কুলের যে উৎকর্ষ, তার মান সেটা আরো বাড়বে আমি আশা করি। আমরা বছর বাঁচাও পরীক্ষা চালু করেছি। এখানে আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন এটাও কিন্তু একটা কারণ, কারণ তাতে করে পার্সেন্টেজ বাড়ছে। যদি আগে হতো দুটো বিষয়ে যদি কেউ ফেল করতো তাহলে কিন্তু পুরো বছর তার লস হতো। সেখানে আমরা 60 দিনের মধ্যে তার পরীক্ষার ব্যবস্থা আমরা করেছি। এতে করে পার্সেন্টেজও বাড়ছে। এবং ডাটা বলছে যে এতে করে আমাদের অনেক যে পার্সেন্টেজ, সেই 60 দিনের মধ্যে পরীক্ষা দেওয়ার কারণে তারা কিন্তু আবার সুযোগ পাচ্ছে এবং পার্সেন্টেজ অনেকটা মানে বেড়ে যাচ্ছে। এখানে যে রেজাল্টটা আপনারা দেখছেন তার থেকে আরো বেশি পাবে যদি যোগ করা যায়। যদি 60 দিনের মধ্যে যারা পরীক্ষার সুবিধা পেয়েছে সেই কাজটা আমরা করছেন। আরেকটা জিনিস যেটা, সেটা আমার পূর্ববর্তী হেডমাস্টার মহোদয়রা বলেননি, আমি জানি না এটা হয়তো আপনাদের অভিজ্ঞতায় নাও থাকতে পারে, যে ভোকেশনাল সাবজেক্ট কিন্তু আপনারা চালু করেছেন এখন আমাদের। এবং ভোকেশনাল সাবজেক্ট চালু করাতে 6th সাবজেক্ট হিসেবে চালু করা হয়েছে। এবং 8টি মাধ্যমিকে 8টি এবং উচ্চ মাধ্যমিকে 4টি এই বৃত্তিমূলক বিষয় রয়েছে। তাতে করে স্টুডেন্টদের যে বাস্তব জীবনের যে দক্ষতা অর্জন সেটা কিন্তু হচ্ছে। এবং ভবিষ্যতে এরকম যাতে না হয় যে পড়াশোনার পরে আমার কি হবে, মানে তার একটা বেসিক একটা বৃত্তিমূলক শিক্ষা পাওয়ার জন্য তার আগামী দিনে যে কোনো জায়গায় সে কিন্তু অ্যাবজর্ব হতে পারে। তো তার মধ্যে অনেক বেশি কিন্তু স্ট্রেংথ এবং একটা সেলফ রিলায়েন্স একটা ব্যবস্থা থাকে। আমরা টি স্কোয়াফের আমার মনে হয় আরো জোরদার, এটার আমি সেক্রেটারি মহোদয়কে বলবো যে টি স্কোয়াফ আমরা তো করলাম, এটা আরো বেশি করে যাতে অ্যাকসেন্টুয়েট করা যায় সেই বিষয়টা আপনারা দেখেন। বিদ্যাজ্যোতির রেজাল্টের আমরা গত বছর খুবই খারাপ ছিল, বিষয়ে আমার বিস্তারিত এখানে আলোচনা হয়েছে। কিন্তু এখন কিন্তু আমাদের অনেক ভালো রেজাল্ট হচ্ছে। কিন্তু আমি যেটা বললাম আরো ভালো থেকে ভালো আরো যাতে হয় সেই ব্যবস্থাটা করতে হয়। এখানে এবার আমরা দেখলাম যে রিপিট ক্যাটাগরিতে কিন্তু অনেকটা কম। মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে মাত্র 0.7%, আর উচ্চতর মাধ্যমিকের ক্ষেত্রে 4%। অর্থাৎ যে দ্বিতীয়বার যখন কম্পার্টমেন্টাল পরীক্ষা দিয়েছেন যে পার্সেন্টেজ 71% বা 85%, তা যদি আমরা কম্পার্টমেন্টাল পরীক্ষার যদি আমরা রেজাল্ট দেখি সেখানে দিকে 95% কিন্তু রেজাল্ট হয়েছে। আমাদের এর মধ্যে এই হলের মধ্যে কিছুদিন আগে আপনারা জানেন যে ত্রিপুরা যে
নবভারত সাক্ষরতার যে কার্যক্রম ত্রিপুরার, সেখানে আমি নিজে এখানে ছিলাম এবং ঘোষণা আমি দিয়েছিলাম যে 95.6% আমাদের তিনটা তৃতীয় রাজ্য হিসাবে ঘোষণা হয়েছে, মিজোরাম ও গোয়ার পর্বে পূর্ণ সাক্ষরতা মর্যাদায় আমরা ভূষিত করেছি। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সেটা অ্যাকসেপ্ট করেছে। এবং শুধু তাই নয়, আগে যেমন আমরা সাক্ষরতা মানে কি আমরা ভাবতাম যে খালি সাইন করতে পারলেই হলো, এখন কিন্তু এরকম না। সাক্ষরতা মানে তার প্রচুর ক্রাইটেরিয়া ফিক্স করা আছে। সেই ক্রাইটেরিয়ার উপর যদি করা যায়, যারা বয়স্করা আছেন এবং তাদেরকে শুধু পূর্ণ সাক্ষরতা হয়েছে, এখানে একটা কথা বলা খুব প্রয়োজন যে গোয়া এবং মিজোরামে যে লোক সংখ্যা আছে তার তুলনায় কিন্তু অনেক বেশি লোক সংখ্যা আমাদের ত্রিপুরা। কাজে এই লোক সংখ্যার মধ্যে এই পূর্ণ সাক্ষরতা 95.6% পাওয়া, অর্থাৎ 100% পাওয়া। এবং ইউনেস্কোর যে গাইডলাইন সেখানে বলা হয়েছে যে 95% উপরে যদি সাক্ষরতা যদি কারোর থাকে তাহলে এটাকে 100% মানা যাবে। তাহলে বাকি কি? বাকি হচ্ছে কেউ শারীরিকভাবে অসুস্থ, কেউ অলরেডি মারা গেছেন, বা কেউ অবশ্য মানে বেড রিডেন। তো এইরকম কাজে এটাকে ধরে নেওয়া যায়। তো সেই দিকে আজকে কিন্তু ত্রিপুরা একটা বিশেষ স্থানে এখন পৌঁছেছে। এখানে ইনফ্রাস্ট্রাকচার আমরা চেষ্টা করছি যাতে ডেভেলপ হয় ত্রিপুরাতে। বিভিন্ন জায়গায় এখনো যখন স্কুলে টুলে যায়, যে পুরনো স্কুলগুলোর মানে অনেক জায়গায় মানে অবস্থা ভালো না ইনফ্রাস্ট্রাকচারালি, সেই জায়গায় আমরা 2024-25 শিক্ষা দপ্তরে অধীনে 153 কোটি টাকার উপরে আমরা খরচ করে নতুন ভবন আমরা তৈরি করেছি। এবং যেখানে সংস্কার করার দরকার, মেনটেনেন্স, সেখানেও প্রায় আমরা 346টি বিদ্যালয়ে পর্যায়ক্রমে সেটা চলবে, সেখানে 80 কোটি উপরে আমরা টাকা খরচ করেছি। 2025-26 যে বাজেট আমরা রেখেছি সেখানেও প্রায় 264 কোটি টাকা, 30টি বিদ্যালয় আমরা সেটাকেও আমরা নতুন ভবন আমরা আরো বানাবো। এবং যেখানে মেনটেনেন্স করতে হবে প্রায় 151 কোটি টাকার মতো 2025-26 অর্থ বছরে আমরা 123টি বিদ্যালয়কে আমরা ইনফ্রাস্ট্রাকচারালি মেজর ও মাইনর সংস্কার আমরা করব। এখানে এনসিইআরটি পাঠ্যক্রম আমরা চালু, ইংরেজি মাধ্যম বিভিন্ন যেটা কথা হয়েছে, বিভিন্ন মাধ্যম আমরা বিদ্যালয়ে রূপান্তর করেছি। সুপার 30 প্রকল্প একটা বিরাট প্রকল্প, খুব ভালো প্রকল্প। এবং আপনারা শুনে খুশি হবেন 2024 অর্থ বছরে একজন শিক্ষার্থী এনআইটি পেয়েছে, আইআইটি পেয়েছে একজন, আর 3জন এনআইটি পেয়েছে, 3জন এমবিবিএস পেয়েছে। জনজাতি এলাকায় মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার জোর দিচ্ছেন যে লাস্ট মাইল অবধি আমাদের সব বেনিফিশিয়ারি যে স্কিম এবং বেনিফিশিয়ারি যে ম্যাটার্স, বিশেষ করে শিক্ষার, সেখানে উন্নয়ন অত্যন্ত দরকার। এবং 21টি একলব্য স্কুল সেখানে করার অলরেডি মানে অর্থ বরাদ্দ করা হয়েছে। 6টি এখন রেসিডেন্সিয়াল স্কুল সেখানে চালু আছে, বাকিগুলো আগামী বছরের মধ্যে সেগুলো কমপ্লিট করার আমরা চেষ্টা করছি। আমরা মুখ্যমন্ত্রী মেধা পুরস্কার চালু করেছি, ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন, যারা নবম শ্রেণীর যারা ছাত্রীরা আছেন আপনারা সবাই জানেন তাদেরকে বিনামূল্যে আমরা বাইসাইকেল দিচ্ছি। 1,22,000-এর উপরে বাইসাইকেল এখন পর্যন্ত দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী মেধা পুরস্কার যারা আরক্ষা দপ্তরের আছেন, পুলিশ যারা আছেন, তাদেরকে এখানে রাজ্য স্তরে 10ম ও দ্বাদশ শ্রেণীতে 3 জনকে আমরা সিলেক্ট করে 11,000, 10,000 এবং 9,000 দেওয়া হয়েছে। এবং ডিস্ট্রিক্ট লেভেলে 2 জনকে, সেখানেও আমরা এইভাবে আমরা 2 জনকে আমরা এই অ্যামাউন্ট দিচ্ছি। এখানে প্রি প্রাইমারি ক্লাস শুরু হয়েছে, গুণগত শিক্ষার কথা তো বলা হয়েছে। এবং নিপুণ ত্রিপুরা, এটা একটা খুব ভালো, যেটা নিপুণ ন্যাশনাল ইনিশিয়েটিভ ফর প্রফিসিয়েন্সি ইন রিডিং উইথ আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড নিউমেরেসি। আমাদের বাচ্চাদের মধ্যে আমরা যদি আমাদের নিজেদেরকে দেখি, আমাদের জন্য খুব অসুবিধা হতো এগুলো, এবং সেই দিকে কিন্তু আজকে নজর দেওয়া হয়েছে যে অসুবিধাগুলো আমরা ফেস করেছি তারা যাতে, এবং প্রাথমিক স্তর থেকে 2য় শ্রেণী পর্যন্ত যে ভাষাগত গাণিতিক দক্ষতা যাতে হয় সেই বিষয়ে আমরা
এই নিপুণ এখানে প্রকল্প আমরা চালু করেছি। আমরা 2 মাসের যে প্রস্তুতি মডিউল বিদ্যা সেতু 9 সপ্তাহ সেই আমরা সেটাও চালু করেছি। ডিজিটাল শিক্ষা, যেটা আমি একটু আগে স্মার্ট ক্লাসের কথা বললাম, বন্দে ত্রিপুরা এবং 5টি বিদ্যালয় চ্যানেল এবং স্মার্ট ক্লাস ও টিঙ্কারিং ল্যাব, সেটা যথাক্রমে 854টি স্কুলে এবং 227টি স্কুলে শুরু হয়েছে। বাকি স্কুলগুলোতে আমরা আগামী দিন করব। সহজ পাঠ্যক্রম একটা খুব ইম্পর্টেন্ট, এখানেও সহজ পাঠ্যক্রমের আমরা এখানে ইনোগ্রেশন করেছিলাম। যে হোয়াট ইজ সহজ পাঠ্যক্রম, যে জয়ফুল লার্নিং। বাচ্চাদের মধ্যে আমরা দেখেছি, বাচ্চাদের ছোটবেলার থেকেই যদি তাদের মধ্যে স্ট্রেস টেনশন থাকে, আগামী দিন কিন্তু তাদের যে ধরনের এডুকেশন দরকার, সেই এডুকেশন যদি স্ট্রেসলেস থাকে এবং টেনশন মুক্ত হয়, তাহলে ওর মধ্যে আরো অনেক কিছু কিন্তু আমরা করাতে পারি, তার থেকে অনেক কিছু আমরা বিকশিত করতে পারি আমরা। এবং সেখানে ইমোশনাল যে ওয়েলবিং, সেটাকে কাজে লাগিয়ে একটা বাচ্চা তার ইমোশনাল সে অনেক চিন্তা ভাবনা করে, সেটাকে কিভাবে বাস্তবায়িত করা হয় সেই কাজটাও আপনারা করছেন। এবং বিভিন্ন চ্যালেঞ্জ সমাজে, ছোট ছোট চ্যালেঞ্জ, তার উপর ভিত্তি করে তার মধ্যে যে সেলফ রিলায়েন্স, তার মধ্যে যে সাহস সঞ্চয়, সেই ব্যবস্থাটা আমরা এই সহজ পাঠ্যক্রমের মধ্যে আমরা করছি। CM7 একটা স্কলারশিপ অ্যাচিভার্স আমরা স্টার্ট করেছি। এতে করে 200 জন যারা মেধাবী শিক্ষার্থী, তাদেরকে 60,000 টাকা করে বৃত্তি প্রদান করা হচ্ছে। 2024-25 অর্থবর্ষে আমরা টিচিং লার্নিং ম্যাটেরিয়াল, এখানে এটারও আমরা প্রতি বছরে আমরা সেটা করে থাকি। প্রায় 19 কোটি টাকার মতো তার জন্য বিভিন্ন যে লার্নিং ম্যাটেরিয়ালস আছে তার জন্য আমরা বিদ্যালয় দপ্তর থেকে খরচ করা হয়েছে। আরেকটা হচ্ছে যারা অঙ্গনবাড়ি কেন্দ্রের যারা শিশু আছে, হঠাৎ করে তারা চলে আসবে বা ডাইরেক্টও কেউ যদি আসে, স্কুলের মধ্যে আসলে আমাদের, আবার বলছি যে নিজের অভিজ্ঞতা ভেরি ইম্পর্টেন্ট। স্কুলে যখন আমরা প্রাইমারি স্কুলে যাই বা স্কুলে যখন আসিস, KG1 KG2 যাই থাকুক, সেখানে আসার পরে হঠাৎ করে কিন্তু মনে হয় আমি কোথায় আসলাম। তার জন্য যে 9 উইকসে ব্রিজ কোর্স মিশন মুকুল, সেটা শুরু হয়েছে এখানে ত্রিপুরাতে। PM3 প্রকল্প মাননীয় প্রধানমন্ত্রীজির, এটা একটা ড্রিম প্রজেক্ট। সেখানে বিভিন্ন জায়গায় যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট আপগ্রেডেশন বিভিন্ন স্কুলে করছে। আমরা উচ্চশিক্ষা দপ্তরের, আপনারা সবাই জানেন, কিছুদিন আগে মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনায় যারা 12th ক্লাস পাস করেছে 140, সেখানে TBSCর এবং CBSCর 40 জন, TBSCর 100 জন, তাদেরকে বিনামূল্যে আমরা স্কুটি প্রদান করেছি। এবং আমার মনে আছে, আমি যখন প্রথম মুখ্যমন্ত্রী দায়িত্বভার নেই, তখন অনেকে আমাকে বলছিলেন ভাইফোঁটার সময়, রাখি পূর্ণিমার সময় ওনারা এসেছিলেন, বলছিলেন যে কিছু একটা ঘোষণা করতে হবে। তো যারা ডিগ্রি কলেজে আছেন, তাদের কোনো রকম, যারা ছাত্রীরা যারা আছে, তাদেরকে ভর্তি ফি, কলেজ ডেভেলপমেন্ট ফি, বিভিন্ন যে আভ্যন্তরীণ যে ডেভেলপমেন্ট ফি ইত্যাদি সব আমরা মুকুব করে দিয়েছে। এবং এতে করে দেখা যায় গ্রস এনরোলমেন্ট, যেটা অনেকটা কিন্তু বেড়ে গেছে মেয়েদের বেলায়, এবং তার রেশিওটা অনেক উপরে। আমরা যারা IAS IPS বা IFS, তাদের যখন দেখা যায় যে লক্ষ্য নামে একটি প্রকল্প আমরা চালু করেছি, যদি প্রথম প্রিলিমিনারি পরীক্ষাতে যদি ওনা সাকসেস হয়, তা 5 লাখ করে আমরা ওনাদেরকে দিচ্ছি। যদি দেখা যায় তারা মেইন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, তাদেরকে আরো 20,000 টাকা করে দিয়েছি। এর মধ্যে আমরা প্রায় 10 জনকে এই প্রকল্পে আমরা সহায়তা করতে পেরেছি। 2018-19 শিক্ষাবর্ষে রাজ্যে ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি IIIT এখানে চালু করা হয়েছে। আগে বেশিরভাগে, এখন তো এত মেডিকেল কলেজ এখানে হয়েছে, যেখানে 5টা 6টা 10টা 12টা MBBS এর সিট আসতো, ডেন্টালে একটা সিট আসতো, সেই জায়গায় আজকে MBBS এর 400 সিট ত্রিপুরাতে হয়েছে। ডেন্টালের একটাই ছিল BDS এর, সেখানে 63টা হয়েছে। 50 ক্লাস আমরা শুরু করেছিলাম আসন, সেখানে গভর্নমেন্ট ডেন্টাল কলেজে 63টা হয়েছে। এর মধ্যে আমরা যে ত্রিপুরা ইনস্টিটিউট অফ টেকনোলজি TIT, সেটাকেও আমরা ভাবছি যে সেটাকে ইউনিভার্সিটি করা যায় কিনা, উইমেন্স কলেজকে ইউনিভার্সিটি করা যায় কিনা, সেই বিষয়ে আমরা চিন্তা ভাবনা করছি। অলরেডি কাজ শুরু হয়েছে। এবং TIT-তে
আমরা একটা ড্রোন সেন্টার, আজকে ড্রোন ছাড়া তো কথাই হয় না, বিভিন্ন কাজে যেমন লাগে আপনার বিশেষ করে এগ্রিকালচারে। আর এবারে ড্রোন তো দেখলেন, এবার যে পাকিস্তানের সাথে যে যুদ্ধ, শুধু ড্রোনের উপরে কিন্তু যুদ্ধ হয়েছে। তো ড্রোন সেন্টার আমরা স্থাপন করেছি এখানে। 2022-23 আমরা সরকারি ডিগ্রি কলেজ পানিসাগরে এবং শ্রী অরবিন্দ জেনারেল ডিগ্রি কলেজ আগরতলায়, পুরাতন আগরতলাতে, এরকম করে 3টা ডিগ্রি কলেজ আমরা নতুনভাবে চালু করেছি। NLU ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরাতে হয়েছে, একটা এডুকেশন হাব হচ্ছে। আবার আরেক দিক দিয়ে একটা হেলথ হাব, মেডিকেল হাবও ত্রিপুরাতে হয়েছে। বিভিন্ন ইউনিভার্সিটি আসছে অলরেডি, নতুন নতুন ইউনিভার্সিটি অলরেডি দেয়ার ইন পাইপলাইন। অনেকগুলো অলরেডি আমাদের ক্যাবিনেটে আমরা ওনাদেরকে অনুমোদন দিয়েছি। ধাম্মাদীপা ইন্টারন্যাশনাল বুদ্ধিস্ট ইউনিভার্সিটি অলরেডি স্টার্ট হয়েছে সাবরুমে, টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি, আরিয়াভাট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। এবং এগুলোকে মনিটর করার জন্য বারবার আমাদের আধিকারিকদের আমি বলি এবং আমি নিজেও ওদের সাথে আমরা কথা বলি। আমাদের যে কথাটা আমি বলছিলাম যে আমাদের ছেলে মেয়েরা পাশ করার পরেই এই যে কোচিংয়ের জন্য যে দৌড়ায়, তো আমি মাননীয় অর্থমন্ত্রীর সাথে যখন কথা বললাম যে কোচিং সেন্টার এবং বেস্ট যাতে টিচিং দেওয়া যায় সেই ব্যবস্থা করার জন্য, তো সেইভাবে আমরা গত 25-26 যে অর্থ বছর বাদ বিধানসভায় আমরা পাশ করেছি যে বিজ্ঞান ও ইংরেজি বিষয়ের উপর কোচিং সেন্টার আমরা চালু করব। এবং সেখানে যে একাদশ ও দ্বাদশ শ্রেণীতে 100 জন করে শিক্ষার্থী কোচিং গ্রহণ করতে পারবে। অলরেডি তার জন্য এখানে প্রায় 3টি কোচিং সেন্টার স্থাপন করা হবে এবং সেটা আমবাসা, কাকরাবন, করবুকে। না, আমবাসা, কাকরাবন ও করবুকে নতুন ডিগ্রি কলেজ হবে এবং সদর মহকুমায় এই বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীর সংখ্যা যেহেতু তুলনামূলক কম, সেখানে 3টি কোচিং স্থাপন হবে। আর সব মহকুমার মধ্যেই এই কোচিং সেন্টার চালু হবে। আমরা কম্পিটিটিভ এক্সামিনেশন সেন্টার বহুত, আপনারা নিশ্চয়ই শুনেছেন যে কিছুদিন আগে একজন মারা গেছেন বাইরে পরীক্ষা দিতে গিয়ে রাস্তায়, যদিও সে মানে পরীক্ষা দেওয়ার জন্য যায়নি, এমনিতে একটা অ্যাক্সিডেন্ট হওয়ার সুবাদে ত্রিপুরা কোঅপারেটিভ ব্যাংকে। তা আমরা ঠিক করলাম যে ত্রিপুরাতে এই সুবিধা আমরা করাবো। তার জন্য আমি যখন কথা বলার পরে এবার আমরা 25-26 অর্থ বছরে বিধানসভা আমরা পাশ করলাম যে ত্রিপুরা কম্পিটিটিভ এক্সামিনেশন সেন্টার আমরা ত্রিপুরাতেই আমরা শুরু করব। সেটা আগরতলা, উদয়পুর, আমবাসা এবং তাতে করে সমস্ত বিধানসভায় কভার করবে। আমি নিশ্চিত যে এই 100% আমরা তো এবার আজকে সম্বর্ধনা আমরা দিলাম যাদের, এবং এটা কিন্তু এমনিতেই হয় না, একমাত্র আপনাদের যারা শিক্ষকরা শিক্ষিকারা আছেন তাদের প্রচেষ্টার কারণে এটা সম্ভব হয়েছে, এছাড়া এটা সম্ভব হতো না। এবং এটাকে যাতে উই মাস্ট কিপ ইট আপ, আমরা আরো সামনের দিকে যাতে ইনোভেটিভ আইডিয়া নিয়ে আরো আমরা যাতে করতে পারি, সে আবেদন আপনাদের কাছে রইল। আমাদের সরকারের সদিচ্ছার অভাব নাই। আমি যে কথাগুলো বললাম যে আমাদের সরকার কিন্তু ইনফ্রাস্ট্রাকচারই হোক বা আদার্স যেসব সুযোগ সুবিধা আছে, নতুন নতুন স্কিম, সেগুলো তো তার জন্য আমরা তো অর্থ বরাদ্দ করছি। এবং এটা শহরই হোক, গ্রামই হোক, পাহাড়ই হোক, সব জায়গায় কিন্তু আমরা চাই যে এই শিক্ষা ব্যবস্থা যাতে একপার হয়। আমার মনে হয় আজকে যে এখানে সম্বর্ধনা দেওয়ার যাদের আমরা দিলাম, অনেকের কাছ থেকে আমরা অভিজ্ঞতা সঞ্চয় করলাম এবং আপনাদেরকে আবার আমি শুভেচ্ছা জানাচ্ছি। যারা প্রাইজ পাননি তাদেরকেও আমি শুভেচ্ছা জানাবো যে আপনারা কম্পিটিশন আছেন, পার্টিসিপেশন আপনারাও করেছেন, আগামী দিন হবে। এবং আমরা আশা করি যে মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে চাইছেন যে 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 জায়গায় থাকুক, চাকরি পেলো, শিক্ষকেরই হোক, ডাক্তারই হোক, ইঞ্জিনিয়ারই হোক, তার কিন্তু স্কিল্ড ওই জায়গায় তার দক্ষতা বাড়াতে যা যা দরকার, আমার এখানে প্রায়শই এভরিডে আমার ফাইল আসে এবং আমি ফিডব্যাক নিই, বাইরে বারবার পাঠাচ্ছি। সুপার স্পেশালিস্ট ডাক্তার আমাদের এখানে আছে। আমার এখানে যখন অনেক পেশেন্ট পার্টি আসে, যখন বলে যে এই পেশেন্টের জন্য বাইরে যেতে হবে, তা আমি বললাম তাহলে সুপার স্পেশালিস্ট
এতগুলো রাখার কি লাভ হলো তাহলে? তো যদি সুপার স্পেশালিটি ডিগ্রি পেয়েছেন, কিন্তু তার যদি খামতি থাকে, তার জন্য আরও যদি ট্রেনিং দরকার, সেই ট্রেনিং আমরা দেব। তো সেইভাবে শিক্ষকদেরও ট্রেনিং দেওয়ার ব্যবস্থা আছে, কিন্তু আরও যাতে আরও ভালো করে ট্রেনিং দেওয়া যায়। এখানে বলেছেন আমার পূর্ববর্তী বক্তা যে বাইরের থেকেও যে একজন ডক্টর বার্মাজি এখানে এসেছিলেন। তো এরকম আরও যদি দরকার পড়ে আরও অনেক লোককে আমরা আনাবো, এসে যখন স্কিল ডেভেলপমেন্টটা হবে। এবং প্রধানমন্ত্রীজি এই বিষয়টার উপর প্রচণ্ড জোর দিয়েছেন। 2014-তে উনি যখন প্রধানমন্ত্রীজির দায়িত্ব নেন, দেখা গেল স্টাফ আছে প্রচুর, কিন্তু তাদের যে দক্ষতার যে মান 34-35% ছিল। তখন উনি বললেন, সে বিষয়ে জোর দিলেন যে এই ধরনের পার্সন দিয়ে আমার দেশ চালানো যাবে না। তো তার উপর উনি জোর দিয়েছেন, বিভিন্ন স্কিল ডেভেলপমেন্টের স্কিম করেছেন। তো সেই জায়গায় এখন প্রায় 54-55% আপাতত এসছে। তো আমি আগামী দিনে, আমি নিজেও টিচার ছিলাম মেডিকেলে, কিন্তু সেখানেও আমাদেরও যেতে হয়েছে, সেখানে ট্রেনিং নিতে হয়, টিচার্স ট্রেনিং প্রোগ্রাম ছিল, তারও কিন্তু শেষ নেই। একবার এক রকম, আদারওয়াইজ MCI রিকগনাইজেশন দিত না প্রমোশনের বেলায়। তো আপনারা আশা করি এই বিষয়গুলো মাথায় রেখে আগামী দিনের ভবিষ্যৎ যারা, তাদেরকে সত্যিকারের মানুষ হিসাবে আপনারা তৈরি করবেন। আপনারা মানুষ তৈরি করার কারিগর। সবাইকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, জয় হিন্দ। অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়, শ্রদ্ধেয় প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে আপনার মূল্যবান বক্তব্যের মধ্য দিয়ে আমাদের অনুপ্রাণিত করবার জন্যে।